নমস্কার বন্ধুরা, আমি রিধি। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা আমি নিজের ছায়ার থেকেও লুকিয়ে রাখি। এটা এমন একটা সম্পর্ক যা সমাজ মানবে না, কিন্তু আবেগের বশবর্তী হয়ে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলের নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আপনাদের সাপোর্টে আমি আমার মনের কথাগুলো খুলে বলার সাহস পাই। চলুন ফিরে যাই সেই বৃষ্টি ভেজা রাতে। সেবার আমি ক্লাস 12-এ পড়ছি, সামনেই টেস্ট পরীক্ষা। কিন্তু অঙ্কে আমার অবস্থা খুবই খারাপ। বাবা ব্যবসার কাজে প্রায়ই শহরের বাইরে থাকেন, আর মা ব্যস্ত থাকেন সংসারের নানা ঝামেলায়। আমার রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে বাবা একজন নতুন টিউটর ঠিক করলেন। নাম সুজয় স্যার। সুজয় স্যারের বয়স খুব বেশি না, 30-এর কোঠায়। দেখতে বেশ সুঠাম এবং ব্যক্তিত্ববান পুরুষ। উনি যখন প্রথম দিন আমাদের ড্রয়িং রুমে এসে বসলেন, উনার চোখের চাউনিতেই কেমন যেন একটা অস্বস্তি আর ভালোলাগা মেশানো অনুভূতি পেয়েছিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। বাবা টরে গেছে, আর মা মাইগ্রেনের ব্যথায় সন্ধ্যা থেকেই নিজের ঘরে শুয়ে আছে। পুরো বাড়িতে আমি আর সুজয় স্যার। ডাইনিং স্পেসের পাশের ছোট ঘরটায় আমি পড়তে বসতাম। ঘড়িতে তখন রাত 10টা বাজে। বৃষ্টির শব্দের সাথে সাথে দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা কেমন যেন একটা রহস্যময় পরিবেশ তৈরি করছিল। স্যার আমাকে ক্যালকুলাসের একটা কঠিন অঙ্ক বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু সত্যি বলতে আমার মনোযোগ অঙ্কের খাতায় ছিল না। আমার চোখ বারবার চলে যাচ্ছিল স্যারের হাতের দিকে। ফর্সা হাতের নীল রঙের শার্টটা গুটিয়ে রাখা হাতের শিরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি যখন খাতার উপর ঝুঁকে অঙ্কটা কষে দিচ্ছিলেন, ওনার শরীর থেকে একটা উগ্র সুগন্ধি আমার নাকে আসছিল। সেই গন্ধে আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। হঠাৎ স্যার কলমটা থামিয়ে আমার দিকে তাকালেন। ওনার সেই গভীর চোখের দৃষ্টিতে আমি যেন জমে গেলাম। উনি গম্ভীর গলায় বললেন, রিমি, তুমি কি অঙ্কটা বুঝছো নাকি মন অন্য কোথাও? আমি চমকে উঠে বললাম, না স্যার, আসলে লাইনটা বুঝতে পারিনি। সুজয় স্যার চেয়ারটা আমার আরেকটু কাছে টেনে আনলেন। ওনার হাঁটু আলতো করে আমার হাঁটুর সাথে স্পর্শ করল। আমি বিদ্যুৎ পৃষ্ঠের মতো সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। শরীরে এক অদ্ভুত অবশ করা ভালো লাগা কাজ করছিল। স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব মিজু স্বরে বললেন, অঙ্ক মেলছে না কেন জানো? কারণ তুমি সমীকরণের ভুল জায়গায় হাত দিচ্ছ। জীবনের সমীকরণ আর অঙ্কের সমীকরণ দুটোই মেলাতে জানতে হয়। কথাটার মানে আমি তখনও বুঝিনি, বা হয়তো বুঝতে চাইনি। স্যার আমার হাত থেকে কলমটা নেওয়ার ছলে আমার আঙুলগুলো আলতো করে স্পর্শ করলেন। সেই সামান্য স্পর্শে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার আজ থাক, আমার ভালো লাগছে না। স্যার মুচকি হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত মাদকতা ছিল। উনি বললেন, পরীক্ষা তো এসে গেল, আর যদি এই চ্যাপ্টার শেষ না করো তবে ফেল করবে, আর আমি চাই না আমার ছাত্রী ফেল করুক। এই বলে উনি উঠে দাঁড়ালেন এবং আমার পিছনে এসে দাঁড়ালেন। চেয়ারে বসে থাকা অবস্থায় আমি অনুভব করলাম ওনার উপস্থিতি ঠিক আমার পিঠের কাছে। উনি আমার কাঁধের ওপর দিয়ে হাত বাড়িয়ে ভাতার একটা অংশ দেখালেন। ওনার নিঃশ্বাস আমার কানের কাছে এসে পড়ছিল। গরম নিঃশ্বাসের সেই ভাপে আমার কান আর ঘাড় গরম হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এটা শুধু আর অঙ্ক শেখানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আমার হৃদস্পন্দন তখন ট্রেনের গতিতে ছুটছে। আমি নিজের অজান্তেই একটু নড়ে চড়ে বসলাম। স্যার হঠাৎ আমার কাঁধে হাত রাখলেন। ওনার হাতের তালুর উষ্ণতা আমার ব্লাউজের সরু ফিবর পাশ দিয়ে সরাসরি আমার ত্বকে অনুভূত হল। আমি জমে গেলাম, কোনো প্রতিবাদ করতে পারলাম না, যেন কেউ আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। স্যার ফিসফিস করে আমার কানে বললেন, ভয় পাচ্ছ কেন রিমি? অঙ্ক তো ভয়ের কিছু না, যদি সঠিক ফর্মুলা জানো। ওনার হাতটা কান থেকে ধীরে ধীরে নামতে শুরু করল। আমার বুকের ভেতর তখন ঝড় চলছে। কি করছি আমি? মা পাশের ঘরেই আছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি স্যারকে আটকাতে পারলাম না। এক নিষিদ্ধ উত্তেজনায় আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি মাথাটা নিচু করে বসে রইলাম, যেন আমি ওনার এই গোপন ইশারার কাছে নিজেকে সমর্পণ করছি। স্যার আমার চিবুক ধরলেন, মুখটা ওনার দিকে ঘোরালেন। ঘরের আলো আধারিতে ওনার চোখে আমি এক আদিম ক্ষুধা দেখতে পেলাম। সেই দৃষ্টিতে লজ্জা, ভয় আর উত্তেজনা সব মিলেমিশে একাকার হয়ে গেল। আমি অস্ফুট স্বরে বললাম, স্যার কেউ দেখে ফেলবে? উনি কোনো কথা না বলে আমার ঠোঁটের ওপর নিজের আঙুল রাখলেন। তারপর বললেন, দরজা বন্ধ আছে রিমি, আর অঙ্কের এই গোপন সূত্রগুলো বড়িতে থাকে না, এগুলো অনুভব করতে হয়। এরপর যা ঘটল তা আমার সাধারণ মধ্যবিত্ত জীবনের ভাবনাকেও ছাড়িয়ে গেল। উনি চেয়ারটা ঘুরিয়ে আমাকে নিজের মুখোমুখি করলেন। ওনার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন একটা উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। উনি যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার শরীরের সাথে সামান্য চেপে ধরলেন, আমি বাধা দেবার বদলে ওনার শার্টের কলারটা খাম ধরলাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টির শব্দের আড়ালে আমাদের ঘন নিঃশ্বাসের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। স্যারের স্পর্শে আমি ভুলে গেছিলাম যে উনি আমার শিক্ষক, আর আমি ওনার ছাত্রী। সামাজিক মর্যাদা, সম্মান সবকিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। উনি আমাকে কোলে তুলে পড়ার টেবিলের ওপর বসিয়ে দিলেন। অঙ্কের খাতা কলম সব নিচে পড়ে গেল।
ওনার হাত যখন আমার শরীরের সংবেদনশীল জায়গাগুলো ছুঁয়ে যাচ্ছিল আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি কোনো গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। উনি আমার গলায় মুখ গুজে দিতেই আমি শিউরে উঠলাম। আমার মুখ দিয়ে একটা অস্ফুট গঙ্গানির শব্দ বেরিয়ে এলো। আমি ওনার চুলে বুলিয়ে দিতে দিতে বললাম, স্যার, এটা ভুল হচ্ছে। উনি মুখ তুলে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সব ভুল ভুল নয় রিমি, কিছু ভুল জীবনের সেরা উত্তর মিলিয়ে দেয়। সেই দিন রাতে আমরা অঙ্কের কোনো সমীকরণ মেলাতে পারিনি ঠিকই, কিন্তু শরীরের জ্যামিতি আর আবেগের রসায়ন মিলেমিশে একাকার হয়ে গেছিল। সেই রাতটা ছিল আমার জীবনের প্রথম নিষিদ্ধ রাত, যা আমি চাইলেও কোনোদিন ভুলতে পারবো না। আর সেই থেকেই শুরু হলো আমাদের এক গোপন সম্পর্ক, যা দিনের আলোয় থাকে অচেনা, কিন্তু রাতের অন্ধকারে হয়ে ওঠে উত্তাল। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, এটা তো মাত্র শুরু ছিল। এরপর আমাদের এই সম্পর্ক কতদূর গড়িয়েছিল, কিভাবে একদিন মায়ের কাছে ধরা পড়ার উপক্রম হয়েছিল, সেসব জানাবো আগামী পর্বে। আমার এই স্বীকারোক্তি যদি আপনাদের মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনারা কি এর দ্বিতীয় পর্ব শুনতে চান। ধন্যবাদ।